কাল শিবরাত্রি। এই পুণ্যতিথিতে আপনাদের নিয়ে আমি যাব আজ কলকাতার সবথেকে প্রাচীন শিব মন্দিরে। জব চার্নক 1690 সালে আজকের সুতানুটিতে নামার আগেরও এই গল্প। 1856 সালের হিসাবে কলকাতায় 24টি শিব মন্দির ছিল। আমাদের গল্প তারও প্রায় 200 বছর আগের। শোভাবাজারে রামেশ্বর শিব মন্দির, 52 নন্দরাম সেন লেনে এই বিশাল মন্দিরটি প্রাচীন আটচালা ধাঁচের মন্দির। এই ধরনের মন্দিরগুলি মাটি থেকে বেশ কিছুটা ওপরে তৈরি করা হতো এবং দুটি ধাপে চারকোনায় চারচালা, তার ওপরে চারচালা, এই আটচালা মন্দিরটি হতো। সাধারণত বাঁকুড়া, বিষ্ণুপুর, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় এই আটচালা মন্দিরের ধারণাটি দেখা যায় এবং সাধারণভাবে এই সমস্ত মন্দিরের গায়ে টেরাকোটার কাজ খুব ভালোভাবে থাকতো। এই মন্দিরটির কথায় যদি বলি, টেরাকোটার সেই কাজ এটিতে কিন্তু নেই। কালের করাল গ্রাসে হতে পারে বা সংস্কারের প্রাবল্যে সেই জিনিস আজ আর দেখা যায় না। পশ্চিম দিকে গঙ্গামুখী এই মন্দিরের 3টি দ্বার। মূল দ্বারে আছেন মহাদেব এবং বাকি দুটিতে কালী, রাধাকৃষ্ণ এবং অন্নপূর্ণা। বলা হয়ে থাকে এই মন্দিরের তলায় নাকি সুড়ঙ্গ আছে এবং আটচালার ওপরের অংশটিতে গুপ্তধনও থাকার কথা লোকমুখে শোনা যায়। এই মন্দির যে রাস্তায় অবস্থিত, সেই নন্দরাম সেন বলা হয়ে থাকে তারই তৈরি এই মন্দির। তিনি পরবর্তীকালে কলকাতার ডেপুটি কালেক্টর হিসেবে নিয়োজিত হয়েছিলেন। 1698 সালে কলকাতা গোবিন্দপুর সুতানুটি এই জমিদারির অধিকার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পায়, তখন তারা কর সংগ্রহের জন্য কালেক্টর নিয়োগ করতেন। তখন র্যালফ সেলডনকে তারা কালেক্টর হিসেবে নিয়োগ করেন এবং তার সহায়ক হিসাবে ব্ল্যাক ডেপুটি বা ব্ল্যাক কালেক্টর নিয়োজিত করা হয়। 1705 সালে নন্দরাম সেন এই পদে আসীন হন। কিন্তু সেই সময় আজকের দিনের মতো রাজনৈতিক এবং আমলারা দুর্নীতি থেকে দূরে থাকতেন না। র্যালফের পরবর্তী কালেক্টর বেঞ্জামিন বাউচার এসে নন্দরামকে দুর্নীতির জন্য গ্রেফতার করেন এবং তার পরের ডেপুটি হন জগৎদাস। কিন্তু জগৎদাসও গুণের কোনো কমতি ছিল না, তিনিও একই কাজে বরখাস্ত হন এবং পরবর্তীকালে আবারও নন্দরামকে তাকে পুনর্পদে বহাল করা হয়। কিন্তু তার স্বভাব বদলায়নি, তিনি আবারও একই কাজ করেন, আবারও ধরা পড়েন এবং ধরা পড়তেই তিনি পালিয়ে যান কোম্পানির অধিকারের অংশ থেকে পালিয়ে চন্দননগরে। সেটি ছিল ডাচদের শাসনে। সেখান থেকে পালিয়ে থাকার পরে 1 বছর পরে ডাচরা তাকে প্রত্যর্পণ করে ব্রিটিশ সরকারের কাছে এবং দেখা যায় যে সেই সময় তাকে সমস্ত টাকা ফেরত দিতে হয়েছিল এবং মনে করা হয় যে অধুনা কলকাতার যে গঙ্গার ঘাটের রথতলা ঘাট, সেটি তারই তৈরি করা। এই মন্দিরটিতে 4টি ফলক আছে। সেই ফলক থেকে বোঝা যায় যে এটি 1654 থেকে 1661 সালের মধ্যে এটি তৈরি। বঙ্গীয় অব্দ 1601, তার সঙ্গে যে সালটি যোগ করা হয় তাতে এই মন্দিরের প্রাচীনত্বের আমরা একটা আভাস পেয়ে থাকতে পারি। কিন্তু এই মন্দির তারপরে দীর্ঘকাল এই মন্দিরটিকে কিন্তু সংস্কার করা হয়েছে। তার জন্য এর প্রাচীনত্ব, যা টেরাকোটার কাজ, একদম মন্দিরের উপরের দিকে দেওয়ালে কিছুটা দেখা গেলেও মন্দিরের বাকি গায়ে আর দেখা যায় না। বলা হয়ে থাকে এই নন্দরাম সেন নিজের মানসিক শান্তির জন্য রামেশ্বর ধামে গিয়েছিলেন। সেখান থেকে কোনো এক সাধুর স্বপ্নাদেশে বা সাধুর আদেশে তিনি সুতানুটিতে ফিরে এসে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং তার জন্যই এই মন্দিরটির নাম তিনি দেন রামেশ্বর ধাম।
রামেশ্বর ধাম লেখাও আছে দেখবেন। বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই মন্দিরটিতে বিশেষভাবে শিবলিঙ্গটিকে সাজানো হয়, বিভিন্ন রূপ দেওয়া হয়। এই শিবলিঙ্গটির হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি এবং রেকর্ড অনুযায়ী, কলকাতার রেকর্ড অনুযায়ী, এবং এটি হেরিটেজ, কলকাতা পুরসভার হেরিটেজ গ্রেড 1-এর একটি অংশ। রেকর্ড অনুযায়ী এটি কলকাতার এবং তার বৃহত্তর কলকাতাও বলা যেতে পারে তার সর্ববৃহৎ শিব মন্দির। যদি পারেন শিবরাত্রির এই সময়টা আপনারা একবার ঘুরে দেখে আসতে পারেন। এবং এই কলকাতার এই অঞ্চলে 3টি শিব মন্দির আছে। এটি রামেশ্বর, নিমতলায় দুর্গেশ্বর এবং কুমোরটুলিতে আছে নন্দেশ্বর। আমি পরের ভিডিওতে আপনাদের কাছে মোটা মহাদেব বা দুর্গেশ্বর শিব মন্দিরের গল্প নিয়ে আবার আসব। ধন্যবাদ।